বিকেল গড়িয়ে সন্ধে নামার পথে আকাশটায় সূর্যের আলো নেতিয়ে যাচ্ছে। দূর আকাশটা লাল নীল মিশে একাকার অবস্থা। জানালার কাছে দাঁড়িয়ে ভেজা চুলে আঙ্গুল বোলায় আসাদ। গত রাতের পাগলামির কথা মাথায় আসতেই পুলকিত হয় তার মন। খুশবু অর্থাৎ আরশাদের ফ্লোজি একটি স্নিগ্ধ ফোটা ফুল। এই ফুলকে কেউ ছেঁড়ার সাধ্য করেনি। অবশ্য ছেঁড়া তো দূরের কথা, কেউ প্রেমময় ছোঁয়াতে ছুঁয়ে দেখেছে কিনা সন্দেহ। আরশাদ কিঞ্চিত হাসে। তার স্নিগ্ধ ফুলের মধুর সে একাই গ্রহণ করেছে। জীবনের একটি বড় চাওয়া পূরণ হয়েছে বলে আরশাদের হাসি চওড়া হয়। ফ্লুজিকে পেতে কম বেগ পোহাতে হয়নি তার, এবং অবশেষে ফ্লুজি তার। বিছানায় শুয়ে থাকা অর্ধনগ্ন ফ্লুজির কাছে এগিয়ে যায় সে। মেয়েটার শরীরে ছড়িয়ে দেয় বিছানায় পড়ে থাকা গোলাপের পাপড়িগুলো। আরশাদ পুনরায় উন্মাদ হয়। তার ফ্লুজির গলায় মুখ ডুবিয়ে নিজেকে স্থির রাখার চেষ্টা চালায়। গলায় বুকে ভেজা কিছু ছোঁয়ায় ভেঙে যায় ফ্লুজির ঘুম। দু চোখের পর্দা মিলিয়ে তাকাতেই দেখতে পেল আরশাদের বাদামি চোখজোড়া নেশাতুর দৃষ্টি। খুশবু অবাক হয়। নড়চড় করতে নিলে বুঝতে পারে আরশাদ তার উপরে শরীরের ভর ছেড়ে দিয়েছে। গত রাতের কথা মাথায় আসতে খুশবু লজ্জায় নুয়ে যায়, কিন্তু আরশাদ এখনো তাকিয়ে আছে তার দিকে। খুশবু চোখ পাকায়। কয়টা বাজে আরশাদ? বিকেল 5:30। কি এতটা সময়? কেউ কি আমাদের ডাকেনি? আরশাদ হাসে। এতটা সময় কোথায়? আরশাদ তাকে ঘুমোতে দিয়েছে সকালবেলায়। সকাল থেকে এখন পর্যন্ত ঘুমানো বড় কোনো ব্যাপার নয়। আরশাদ উঠে যায় তার ফ্লুজির কাছ থেকে। ব্ল্যাঙ্কেটে জড়িয়ে নিজেকে নগ্ন অবস্থায় বসতে পেরে দ্বিধায় পড়ে ফ্লুজি। সে কি করে যাবে এখন ওয়াশরুমে? আশেপাশে তাদের জামাগুলো ছড়িয়ে আছে। আরশাদ বুঝতে পেরে ফ্লুজির লং শার্ট এগিয়ে দেয়। তার ভেজা চুল আঙ্গুলের সাহায্যে পেছনে ঠেলে দিয়ে বসে যায় ফ্লুজির পাশে। খুশবু আরশাদের ভেজা চুলে তাকিয়ে বলে, আপনি গোসল করেছেন? তুমি সুযোগ দিলে আবার গোসল করতে রাজি আছে। আরশাদের পাগলামিতে সাড়া দিতে গেলে খুশবুর আজ আর বাঁচা হবে না। মেয়েটা দ্রুত গায়ে শার্ট জড়িয়ে নিজেকে প্রস্তুত করে। সর্বাঙ্গে চাপা ব্যথা অনুভব করতেই ঢোক গিলে আরশাদ বুঝতে পারে। আর এক মুহূর্ত দেরি না করে কোলে তুলে নেয় তাকে। নিজেকে বাঁচাতে আরশাদের গলা জড়িয়ে ধরে ফ্লুজি। লং শার্টটা ততক্ষণে হাঁটুর উপরে চলে এসছে। লজ্জায় আরো গুটিয়ে যায় মেয়েটা। তার অবস্থায় আরশাদ ঠোঁট বাঁকিয়ে হাসে। ফ্লুজিকে গোসলে পাঠিয়ে আরশাদ ফিরল রান্নাঘরে। খিদায় পেটের ভেতরটা খা খা করছে। এই মুহূর্তে ফ্লুজিরও নিশ্চয়ই খিদে পাবে। আরশাদ চটজলদি ভাত বসালো। ফ্রিজ থেকে একটি টুনা মাছের ক্যান নিয়ে পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। আরশাদের রান্না হতে বেশি সময় লাগলো না। এর মাঝে খুশবু উপস্থিত হয় আরশাদের সামনে। মেয়েটার ভেজা চুল দেখে আরশাদ বিচলিত হয়। ফ্লুজি, হেয়ার ড্রায়ার রেখে এসেছে, তো চুল শুকাও নেই? পরে শুকাবো। আমার খিদে পেয়েছে, কিছু খেতে দিন। তুমি বসো, এই তো খাবার তৈরি। আরশাদ টেবিলে সব খাবার এনে গুছিয়ে রাখলো। খুশবুর প্লেটে পরিমাণের তুলনায় বেশি খাবার দিতে মেয়েটা কপাল কুঁচকে তাকায়। অবশ্য আরশাদ চোখ গরম করে আদেশ করে, সব ভাত শেষ করতে হবে। খাবার শেষে গরম গরম এক গ্লাস দুধ এনে টেবিলে রাখলো। সেই সাথে রাখলো দুটো ওষুধের খোসা। ওষুধগুলো খেয়ে নাও। কিসের ওষুধ? আরশাদ ভ্রু কুঁচকায়। খুশবুর অবচেতন মন সতর্কতার ইঙ্গিত দিতে দ্রুত ওষুধ দুটো গিলে নেয়। সন্ধ্যের পর খুশবু গ্রানির সাথে দেখা করতে গেল। এলিনা খুশবুকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার বকবক কোনো মতেই থামছে না। আরিফ গালের নিচে হাত রেখে তাকিয়ে আছে এলিনার পানে। মেয়েটা কি করে পারে এতটা বকবক করতে? গ্লোরিয়া, ইমরান, আফরোজ তারা কেউ বাড়ি নেই। আরশাদ বেরিয়েছে কিছুক্ষণ আগে। আড্ডার মাঝে এলিনা রোম ভেনিস সম্পর্কে নানান কথা বলে। কোথায় ঘুরতে গেলে ভালো হবে কিংবা কোথায় যাওয়া উচিত সবটাই বর্ণনা করছে খুশবুকে। এলিনা অতি আগ্রহে চট করে বলে, ট্রেভি ফাউন্টেনে যাবে ভাবিমণি। জানো, যে সেখানে পয়সা ফেলবে সে আবারও কোনো না কোনো দিন রোমে ফিরে আসবে, এটাই সবার মাঝে বিশ্বাস। দূর, এসব কথা কি কেউ বিশ্বাস করে? তুমি বিশ্বাস করছো না তাই না? যখন যাবে তখন দেখবে। এগুলো কুসংস্কার, আমি এসব বিশ্বাস করি না এলিনা। আরিফ হাসে। এগিয়ে এসে বসে খুশবুর মুখোমুখি এবং খুশবুকে বলে, আমরা উন্নত জাতি হওয়া সত্ত্বেও আমরা কিছু মিথ নিয়ে চলি। যেমন তোমাদের দেশের কথাই বলো, মাজার অনেকের কাছে এখনো প্রাধান্য পাচ্ছে। মাজারকে সিজদা করছে, টাকা দিচ্ছে, মানত করছে, আরও কত কি। সেইভাবে এই দেশের লোকের কাছেও এসব বিশ্বাসে পরিণত হয়েছে। খুশবু মাথা ঝাঁকালো। এলিনা আরিফের হাত টেনে বলে, এই ভাইয়া, কাল তুমি ফ্রি আছো? চলো না ট্রেভি ফাউন্টেনে যাব ভাবিকে নিয়ে। আমার কাল ক্লাস আছে, যেতে পারবো না। আশা করি তুমিও যাবে না।
শুধু শুধু নিউ কাপলদের মাঝে ঢোকা ঠিক নয় এলিনা, তাদের একাই যেতে দাও। আমি তাদের ডিস্টার্ব করব না। তুমি কি বাচ্চা মেয়ে? আসো, গালটা চেপে দিই। বাচ্চামো রাখো, ওদের একাই যেতে দাও। তুমি আমার সাথে যেও, আগামী ফ্রাইডেতে আমি ফ্রি আছি। এলিনার মন মরা মুখটা দেখে খুশবু বলে, এলিনা তুমি যেও, কোনো সমস্যা নেই। আরিফ এলিনার হয়ে বলে, না ভাবি, ও যাবে না। তোমাদের তো ভ্যানিস যাওয়ার কথা আছে, তখন না হয় আমরা সবাই মিলে ঘুরবো। এখন তোমরা একাই যাও। এলিনা সম্মতি জানালো। গ্র্যানি সবার মিশ্র প্রতিক্রিয়া দেখছিলেন। সবার বাকবিতণ্ডায় তিনি করে বসলেন আরেক মন্তব্য, আমরা পরিবারের সবাই একদিন পিকনিক করলে কেমন হয়? এলিনা এবং আরিফ সম্মতি জানালো। তাদের খুশি যেন আজ আকাশে বাতাসে উঠছে। পারিবারিক পিকনিকগুলো ভীষণ আনন্দের। আরশাদ এখনো আসেনি। রাত বাজে প্রায় 1টা। একা একটা ভিলায় থাকতে খুশবুর গা ছমছম করছে। নিজেকে স্থির রাখতে টিভির সাউন্ড জোরে দিয়েছে। ফ্রিজ থেকে চকলেট, কোল্ড ড্রিঙ্কস এবং চিপস কত কি যে সাবার করেছে মেয়েটা। সারাটা ভিলা ঘুরে দেখলো খুশবু। আরশাদের শখের ভিলা, তাই শখের ভিলা তো যেন তেন নয়। দামি পেইন্টিং, ফুল, আসবাবপত্র সবটাই দামি এবং ইউনিক। ডোরবেলের শব্দেই চমকে যায় খুশবু। তখন আবার ফোনটাও বেজে উঠেছে। আরশাদ ফোন করেছে। ছেলেটা এসেছে তাই খুশবুকে জানান দিয়েছে। দরজা খুলে আরশাদকে দেখতে পেয়ে স্বস্তির শ্বাস ছাড়ে মেয়েটা। এত দেরি করলেন কেন? সরি জান, একে একে বোর হচ্ছিলে? আরশাদ দরজা বন্ধ করে কিচেনের দিকে যায়। টেবিলে খাবারের প্যাকেট রেখে বলে, পাস্তা এনেছে, আমি ফ্রেশ হয়ে আসি। রাতের খাবার শেষে ঘুমানোর জন্য প্রস্তুত হয় দুজনে। একই ব্ল্যাঙ্কেটের নিচে আরশাদের বুকে মাথা রেখে শুয়ে আছে খুশবু। মেয়েটা চোখে রাজ্যের ঘুম, কিন্তু আরশাদ মুভি দেখছে। খুশবু তার সাথে জেগে মুভি দেখলেও মেয়েটার মন মুভিতে নেই। জান, আগামীকাল বিকেল রেডি থেকো, আমরা ঘুরতে যাব। কোথায় যাবেন? ট্রেভি ফাউন্টেন। তুমি নাকি যেতে চেয়েছো? আমি কখন যেতে বললাম? আরিফ বলল। ওরা আমাকে গল্প শোনালো, আমি তো কিছুই বলিনি। আরশাদ হাসে। ফোনটা রেখে খুশবুকে বুক থেকে নামিয়ে বালিশে মাথা রাখে। ঘুমাও জান। খুশবু চোখ বন্ধ করতে সেই সুযোগে আরশাদ হামলে পড়ে তার ঠোঁটে। দুহাতের ভাঁজে আরশাদ ক্রমশ দুহাত চার করে মুষ্টিবদ্ধ করে। খুশবুর আতঙ্কগ্রস্ত মুখখানি দেখে ছেলেটা হেসে সরে যায়। এবার ঘুমাও। আপনাকে আমি বিশ্বাস করি না ঘুমের কথা বলে। এই চুপ, ঘুমাও। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেল সময়টাতে খুশবুকে নিয়ে বেরিয়ে পড়ে আরশাদ। তাদের যাত্রাটা প্রায় ঘন্টাখানিক। জানালার বাইরে তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করছে খুশবু। এই শহরটা অন্যরকম সুন্দর। ঘন্টাখানিক বাদে ট্রেভি ফাউন্টেনে পৌঁছে গেল তারা। সন্ধে নামার পথে পৃথিবীর বুকে নেমেছে অন্যরকম সৌন্দর্য। পর্যটকদের ভিড়ে দাঁড়ানোর জায়গা পাওয়া দায় যে জায়গাটিতে, তা হলো ট্রেভি ফাউন্টেন। ট্রেভি ফাউন্টেনের সামনে পর্যটকের অভাব নেই। ভিড়ের মাঝে চারপাশ পর্যবেক্ষণ করলো খুশবু। চারিপাশে সজ্জিত উঁচু দালান, তার মাঝে স্বচ্ছ জলের ফোয়ারা। ট্রেভি ফাউন্টেন সমস্ত ইতালির বৃহত্তম ফোয়ারা। ফোয়ারায় অনেকগুলো সাদা মূর্তি দেখা যায়। স্বচ্ছ জলে চিকচিক করছে জলের তলায় পয়সাগুলো। ট্রেভি শব্দটি এসেছে ইতালীয় শব্দ। ত্রে এবং ভিয়ার সংক্ষিপ্ত রূপ হিসেবে, যার অর্থ 3 রাস্তা। ট্রেভি ফাউন্টেন বা ট্রেভি ফোয়ারা ইতালির রাজধানী রোমে অবস্থিত একটি ফোয়ারা। এটি রোম শহরের বৃহত্তম বারোক আনুমানিক 1600 সালের দিকে যে শৈল্পিক রেনেসা শুরু হয়েছিল। আরশাদ খুশবুকে দাঁড়াতে বলে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে। ধীরে ধীরে যখন রোমের বুকে অন্ধকার নেমে এলো, তখন ট্রেভি ফাউন্টেনের সৌন্দর্য আরো বৃদ্ধি পেল। সেই সাথে বাড়ল মানুষজন। নানান দেশের লোক এখানে উপস্থিত। আরশাদ খুশবুর হাত ধরে হাঁটে। আশেপাশে অনেকেই কয়েকটি পয়সা ছুঁড়ে ফেলছে স্বচ্ছ ফোয়ারার জলে। আরশাদ পকেট থেকে কয়েকটি পয়সা বের করে তার ফ্লোজিকে বলে, আমি এসব বিশ্বাস করি না আরশাদ। পয়সা ফেলো। আমিও করি না, কিন্তু যতবার এসেছে পয়সা ফেলেছে। এটা একটা ট্রেন্ড বলতে পারো, যা বছরের পর বছর ধরে চলে এসছে। স্থানীয় লোককাহিনী অনুযায়ী কথিত আছে যে কেউ এই ফোয়ারায় পয়সা ফেললে সে আবার কোনো না কোনো দিন রোমে ফিরে আসবে। প্রচলিত কথা হচ্ছে এই ফোয়ারার একটি পয়সা ফেললে দ্বিতীয়বার রোমে বেড়াতে আসার স্বপ্ন পূরণ হয়। দ্বিতীয় এবং তৃতীয় পয়সা যথাক্রমে প্রেম আর বিয়ের জন্য। প্রায় 400 বছর পুরনো এই ফাউন্টেনে প্রতিদিন গড়ে 3000 ইউরো জমা হয়।
খুশবু হাসে। কি অদ্ভুত বিশ্বাস এই শহরের মানুষদের। আরশাদের হাত থেকে পয়সা নিয়ে ফোয়ারার স্বচ্ছ জলে ফিরল খুশবু। মুহূর্তেই তার মাঝে এক চিলতে হাসি দেখা যায়। ভিড়ের মাঝে দেখা মিলে এক দম্পতি গভীর আলিঙ্গনে জড়িয়ে। কিছুটা দূরে আরেক দম্পতি নিজেদের ঠোঁটে ঠোঁট মিশিয়ে জানান দিচ্ছে ভালোবাসার। আরশাদ খুশবুকে টিপ্পনি দিয়ে বলে, চলো ওদের ফলো করি। ছি আরশাদ, সবার সামনে এসব করা। এরা আমেরিকান দম্পতি, দেখিয়ে বোঝা যাচ্ছে এ রাতের শহরটায় কিছু অলিতে গলিতে আরো রহস্যময়। যদি বিপরীত হতে চাও তবে চলো আমার সাথে। কোথায়? নাইট ক্লাব। খুশবু বারণ করলো, কিন্তু আরশাদ আর সেই বারণ শুনল না। বন্ধুদের সাথে সে অনেকবার নাইট ক্লাবে এসেছে, হালকা নেশা করেছে, কিন্তু কোনো মেয়ে নিয়ে তার নাইট ক্লাবে আসা হয়নি। আর দু একজন বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে এসে সারা রাত মাস্তি করেছে, নেশার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়েছে। আরশাদ কখনোই এসবে নাক গলায়নি। যার যার যেমন লাইফস্টাইল। তবে ক্লাবে থাকা আবেদনময়ী মেয়েদের দেখে তার পুরুষত্ব যে ছলকে ওঠেনি তা কিন্তু নয়। তবুও আরশাদ নিয়ন্ত্রণে ছিল। ডিলান আর আরশাদ এসবে নিজেদের খুব কম জড়িয়েছে। রাত যত গভীর হলো শহরটা ততটাই রহস্যময় হয়ে উঠছিল খুশবুর কাছে। নাইট ক্লাবে পৌঁছে আরশাদ খুশবুর হাত ধরে রাখে। চারিদিকে ওয়েস্টার্ন পোশাক পরিহিত মেয়েদের হিড়িক পড়েছে। খুশবু আর চোখে তাকিয়ে নজর ঘুরায়। সবার মাঝে সে একাই অন্যরকম। কড়া সিকিউরিটি পেরিয়ে আরশাদ এবং খুশবু নাইট ক্লাবে প্রবেশ করে। উচ্চ স্বরে গানের শব্দে মাথা ধরে এলো খুশবুর। চারিদিকে মেয়েদের লাস্যময়ী রূপে কোন ছেলে পারবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে? হানি, কেমন লাগছে? ভীষণ বাজে। তোমার লাইফে নতুন এক্সপেরিমেন্ট। আমার আব্বু জানলে আমাকে এক্ষুনি আদেশ করবে, এই আরশাদ ফারশাদ ব্যাটাকে ছেড়ে চলে আয়। এত সহজ না হানি, তুমি আমার। আব্বু জানলে কি যে বলবে, এসব তারা মোটেও পছন্দ করবে না। আরশাদ হাসে। খুশবুর হাত ধরে নিয়ে যায় ভিড়ের মাঝে। ছেলে মেয়েদের বেহায়াপনা নাচানাচিতে গা গুলিয়ে উঠল তার। আরশাদ তাকে নিয়ে যায় বার সেকশনে। অ্যালকোহলহীন একটি জুস নিয়ে ফ্লুজিকে খেতে বলে, কিন্তু তৎক্ষণাৎ বারণ করে মেয়েটা। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ইতালিয়ান মেয়ে আরশাদের হাতে হাত রাখে। আরশাদ কৌশলে সেই হাত সরিয়ে দেয়। মেয়েটা ইতালিয়ান ভাষায় কিছু জিজ্ঞেস করে এবং আরশাদ সেসব উত্তর দিয়ে সরে আসে। আরশাদ এবং ফ্লুজি অন্য পাশে যেতেই দেখতে পেল ছেলে মেয়েদের রোম্যান্স। কারো কোনো বাধা নেই, সবাই সামনাসামনি গভীর চুম্বনে মশগুল। খুশবু অবাক হয়। আরশাদ খুশবুকে ইশারা করে বলে, চলবে? না। কোনো না নয় চান, চলবে। নো। ইয়েস। আরশাদ এগিয়ে এসে তার ফ্লুজি চুল খামচে আবেশে দুটো ঠোঁট মেলায়। সময় যত বাড়তে থাকে দুজন তত লাগামহীন হয়ে যায়। ফ্লুজি নিয়ন্ত্রণের বাইরে যেতেই আরশাদ নিজেকে বসে এনে ফ্লুজিকে বুকে জড়ায়। বাড়ি ফেরার উদ্দেশ্যে নাইট ক্লাব থেকে বের হতে দ্রুত হাঁটতে হাঁটতে বলে, বাসে চলে যান, আর সহ্য হচ্ছে না। আরশাদ তার ফ্লুজির জন্য রান্নায় মশগুল। পাশে বসে ফ্লুজি অনিমার সাথে বিশেষ আলাপে মত্ত আছে। তাদের আলাপটা আজ নির্ধারিত কোনো বিষয় নিয়ে নয়, হুটহাট এটা ওটা মাথায় আসছে। মা মেয়ে সেই কথা নিয়েই গল্প জুড়েছে। কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে একটি প্লেটে নিল আরশাদ। চিংড়ি ভাজার ঘ্রাণে খুশবু নাকে যেন সুরসুরি দিল। একবার আরশাদের দিকে, আরেকবার তাকালো চিংড়ি মাছের দিকে। আরশাদ বুঝলো তার ফ্লুজির চাওয়া। প্লেট বাড়িয়ে দিয়ে সে বলে, যতগুলো খেতে পারো খাও, কোনো নির্দিষ্টতা নেই। একগাল হাসি ফ্লুজি। অনিমা তখন বলে বসলেন আরেক সাংঘাতিক কথা, এই খুশবু, রোহানের বিয়ে গতকাল আবার ভেঙেছে জানিস? ছেলেটা নাকি কাল কাবিন ছিল। এবারের বিয়ে তো ভাঙার কথা না। কথাটি বলে আর চোখে আরশাদের দিকে তাকালো খুশবু। আগেরবার রোহানের গার্লফ্রেন্ড বাড়ি অবধি এসে ঝামেলা করার সাহস পাওয়ায় মূল মন্ত্র ছিল আরশাদ। সেই মেয়েটাকে আরশাদ ইন্ধন দিয়েছে বলেই তো মেয়েটা নিজের সাহসিকতার দ্বিগুণ অনুভব করে মাঠে নেমে পড়ে। তাহলে এবার কে ঝামেলা পাকালো? আরশাদ তার ফ্লুজির চাহনিতে ঠোঁট বাঁকায়। খুশবু তখন অনিমার কথায় মগ্ন। এবারের কাবিন মেয়েদের বাড়ি গিয়ে ভাঙা হয়েছে, তবে আগের বার যে প্রেমিকাটা এসেছিল ও নাকি সে নয়, এই মেয়েটা আরেকজন। খুশবু বিষম খেল। কি সাংঘাতিক কথা! এই ছেলে কয়টা নিয়ে চলে? আরশাদের ভিলায় তখন উপস্থিত হয় এলিনা মেয়েটা। মেয়েটার হাতে এক বাটি চিকেন ফ্রাই। এলিনাকে দেখে খুশবু একগাল হাসল। ভাবিমণি, ফুপ্পি পাঠিয়েছে তোমার জন্য। আরশাদ টমেটো কিউব করছিল। এলিনার কথা শুনে ফোড়ন কেটে বলে, কেন আমার জন্য দেয়নি? ফুপ্পি তো তোমার কথা উল্লেখ করেনি, তোমার বউকে দিয়েছে, তাতে হ্যাপি থাকো। রেগে আছো কেন কিউটি? আরশাদের প্রশ্নে এলিনার রাগ যেন আরো তীব্র হলো। খুশবুর কাঁধে মাথা দিয়ে অভিমানে তাকিয়ে রইল অন্যদিকে।
এই স্বাভাবিক ব্যাপারটা আরশাদের ভালো লাগলো না। তার ফ্লুজির কাঁধে এই মেয়ের স্থান কেন? আরশাদ হাতে ছুরিটি নিয়ে এগিয়ে এলো এলিনার কাছে এবং কৌশলে মেয়েটিকে ভয় দেখাতে ছুরি বুক বরাবর তাক করতে এলিনার চিৎকার দিয়ে ছিটকে সরে যায়। এলিনার চিৎকারে খুশবুর কানের পর্দা যেন ফেটেই গেল। এত জোরে কেউ চিৎকার করে? ভাইয়া মেরে ফেলবে তো। এলিনা ভয় নিয়ে বলল আরশাদকে। আরশাদ ছুরিটা দিয়ে ইশারা করে বলে, না মারবো না। আগে বলে রয়ে গেছে কেন? তোমাদের জন্য আর কতদিন অপেক্ষা করব? ভ্যানিশ যাবে না? আমাকেও তো ফিরতে হবে, বোঝার চেষ্টা করো। ভেনিস তো বললেই যাওয়া যায় না। যাবো যখন বলেছি অবশ্যই যাব। আগে হাতের কাজটা গুছিয়ে আনতে দাও। এলিনা যেন অসন্তুষ্ট হলো। পিটপিট চোখ করে তাকিয়ে রইল আরশাদের পানে। ইতিহাস ঘেরা রোম শহরটাতে পর্যটনের অভাব নেই। পুরনো ইতিহাসকে জানার আগ্রহে দর্শনে হাজার হাজার মানুষ ছুটে আসে এই শহরে। আরশাদের আজকের যাত্রা পৃথিবীর সপ্তম আশ্চর্যের বস্তু কলোসিয়ামে। ঘুরতে যাওয়া না উঠতে এই স্থানটি খুশবু নিজেই পছন্দ করে। সে জানে কলোসিয়ামের ইতিহাস। সবচেয়ে বড় ব্যাপার, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বিষয় তার স্বচক্ষে দেখার সুযোগ এসছে। এই সুযোগ মিস করা মানে অনেক বড় বোকামি। আরশাদের যাত্রা শুরু হয়েছে সকাল থেকে। অনেকটা রাস্তা যাওয়ার পর খুশবু দেখতে পেল বিশাল একটা প্রাচীর। মেয়েটার পুঁথিগত বিদ্যা জানান দিল, হ্যাঁ এটাই কলোসিয়াম। খুশবু পুলকিত হলো। তার চাহনি আরশাদকে আরো বেশি রোমাঞ্চিত করে। এই মেয়েটাকে নিয়ে দেশ বিদেশ ঘুরলে কেমন হয়? আরশাদ মনে মনে সিদ্ধান্ত নিয়ে বসলো তার ফ্লুজিকে নিয়ে সে দেশ বিদেশ ঘুরবে। গাড়ি পার্কিং করে কলোসিয়ামের দিকে অগ্রসর হলো আরশাদ। ফ্লুজির হাত জড়িয়ে প্রশ্ন করে, গ্ল্যাডিয়েটর মুভিটা দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। তাহলে নিশ্চয়ই কলোসিয়াম সম্পর্কে তোমার ধারণা আছে। তা তো আছেই। আরশাদ এবং ফ্লুজি একসাথে প্রবেশ করলো কলোসিয়ামে। আরশাদের তেমন ভাব আবেগ না দেখা গেলেও ফ্লুজির চোখ জড়িয়ে আনন্দরা ঠিকরে পড়ছে। আরশাদ মেয়েটার চোখে তাকিয়ে যে তৃপ্তি পাচ্ছে, সেই তৃপ্তি জনমভর ফুরাবে না। কলোসিয়ামের সীমানায় যত প্রবেশ করছিল ততটাই অবাক করেছে খুশবুকে। আজ 200 বছর পরেও রোদ, বৃষ্টি, ঝড়, জাহান কাঁপানো ভূমিকম্প আর পাথরচোরদের দৌড়ান্ত উপেক্ষা করে কালের ভয়ঙ্কর গ্রাসের নানান সাক্ষী আপন শরীরে নিয়ে আমাদের সামনেই তা গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে অতীত ও আধুনিক যুগের মিলন কেন্দ্র হয়ে। অবশেষে কলোসিয়ামের ভেতরে ঢোকার সৌভাগ্য হলো খুশবুর। সে এক গায়ে কাটা দেওয়া অনুভূতি। সারি সারি গ্যালারি, কুলিন আর সাধারণ জনগণের জন্য পৃথক বসার ব্যবস্থা, আর সর্বময় ক্ষমতার অধিকারী সিজার আর সিনেটরদের জন্য আলাদা আলাদা বিলাসবহুল কক্ষ। কলোসিয়ামের কেন্দ্রস্থলে প্রায় গোলাকৃতির এক মাঠ থাকার কথা, যেমনটা পুঁথিপত্রে পড়া হয়েছিল বা মুভিতে এবং শিল্পীর চিত্রকর্মে দেখানো হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বের সবচেয়ে বড় কলোসিয়ামটির পাটাতন ভেঙে পড়েছে অনেক অনেক আগেই। আরশাদ খুশবুর সঙ্গেই কিছু ছবি তুলল। চারিদিকে কাপল ও ওয়েস্টার্ন পরা বিদেশিদের ভিড়ে কয়েকজন বাঙালিও দেখা গেল। এই বিদেশের বুকে বাঙালিদের মায়াবী মুখখানি দেখলে খুশবুর শান্তি পায়, স্বস্তি পায়। তার পাশে দাঁড়ানো আমৃত্যুর সাথী আরশাদ যে কিনা নিজেও ভিনদেশী। খুশবু আরশাদের পাশাপাশি হাঁটছিল। মেয়েটা আরশাদের দিকে তাকিয়ে বলে, কলোসিয়াম যদি পৃথিবীর সপ্তম আশ্চর্যের বিষয় হয়, তবে আমার কাছে অষ্টম আশ্চর্যের বিষয় কি জানেন? আজ সকাল থেকে আপনি আমার পাশাপাশি ছিলেন, কিন্তু একবারের জন্য চুমু খাননি, খেতে বাধ্য করেননি। আশ্চর্য, এ তো মহা আশ্চর্য। আরশাদ থমকে যায়, ভ্রুকুচকে তাকায় খুশবুর পানে। হ্যাঁ তাই তো, মেয়েটাকে সারাদিন অস্থির করে রাখা আরশাদ আজ এতটা ভালো হয়ে গেল। মূলত সে সময় পায়নি। কলোসিয়ামে আসার আগে যে তাকে কতটা তাড়াহুড়ো করে আসতে হয়েছে একমাত্র সে নিজেই বুঝে। আরশাদ খুশবুকে সন্নিকটে আনলো। মেয়েটার পিটপিট চাহনিতে মাদকতা মিশিয়ে আনলো বহুগুণ। হ্যাঁ, এই কথা বলে কি খুব জরুরি ছিল? চলো, গাড়িতে ইচ্ছে মতো হবে। আরশাদ ঘুরতে এসছে, রোম্যান্স করতে নয়। আমার এনার্জি জিরোতে নেমে গেছে, ফুল করে দাও চান। আরশাদ দূরে যান। তুমি কাছে এসো। আরশাদ ভিড়কে পরোয়া করলো না। চট করে অতি দ্রুত ঠোঁটে ঠোঁট মেশালো সে। যদিও কয়েক সেকেন্ডের ব্যাপার, কারো নজরে আসেনি। খুশবু তেতে উঠল। আরশাদের পিঠে ঘুষি দিয়ে বলে, আপনি আস্ত একটা নির্লজ্জ। আরশাদ এবং খুশবু তারা ক্রমশ সামনের দিকে গেল। কত কি অজানার সব তাদের চোখে পড়ে। সব তো তারা জানে না, তাদের ধারণাতেও নেই। প্রাচীরের ভেতরে সারি সারি ছোট কামরাগুলো ব্যবহার হতো পশুর খাঁচা, খাদ্যের গোদাম আর গ্ল্যাডিয়েটরদের বিশ্রামাগার ও শরীরচর্চার ক্ষেত্র হিসেবে। খুশবু যতটা দেখছিল ঠিক ততটাই অবাক হচ্ছিল।
এত এত বছর পূর্বে এত নিখুঁত গড়নের মঞ্চ, তাও কিনা কালের পর কাল টিকে আছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হলো ইতালির রোম শহরে অবস্থিত কলোসিয়াম। এটি মূলত একটি ছাদবিহীন মঞ্চ। চারতলা অনেকটা বৃত্তাকার মঞ্চটি তার নির্মাণশৈলীর কারণে এখনো মানুষের বিস্ময় জাগায়। এখানে বসেই মানুষ ও প্রাণীদের নানান ধরনের খেলা, প্রদর্শনী ইত্যাদি উপভোগ করতেন তৎকালীন রোম সম্রাটরা। কলোসিয়ামে প্রায় 50,000 দর্শক একসঙ্গে বসতে পারত। বিস্ময়কর এই মঞ্চটি অনেক করুণ ও বীভৎস কাহিনীর সঙ্গে যুক্ত। এই কলোসিয়ামে অনুষ্ঠিত হতো যোদ্ধাদের লড়াই প্রতিযোগিতা। লড়াইরত এই যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। মৃত্যুর আগ পর্যন্ত একজন গ্ল্যাডিয়েটর আরেকজন গ্ল্যাডিয়েটরকে ঘায়েল করার চেষ্টা করত। লড়াই করতে করতে এই গ্ল্যাডিয়েটররা রক্তাক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ত। গ্যালারিতে বসে এই দৃশ্য দেখে উল্লাসিত হতেন সম্রাট সহ অন্য দর্শকরা। অমানবিকভাবে এমন অসংখ্য মানুষের প্রাণহরণের সাক্ষী এই কলোসিয়াম। কলোসিয়ামটির নির্মাণ কাজ শুরু হয় 72 খ্রিস্টাব্দে। ফেরিয়াস বংশের সম্রাট ভেসপাসিয়ান এটি নির্মাণ করেন। তিনি এটি নাম রেখেছিলেন এমফি থিয়েটারিয়াম ফেভিয়াম। 7 বছরে 3 তলা পর্যন্ত নির্মাণ করে আকস্মিকভাবে মারা যান ভেসপাসিয়ান। পরে তার ছেলে সম্রাট টাইটাস এর নির্মাণ কাজ শেষ করেন। টাইটাস ফেভিয়ামের নাম পাল্টে নতুন নাম রাখেন কলোসিয়াম। পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাটদের একজন ছিলেন টাইটাস। তিনি কলোসিয়ামের গ্ল্যাডিয়েটরদের মরণপণ লড়াইয়ের সূত্রপাত করেন। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই কলোসিয়ামটি অতীতের নিষ্ঠুরতা আর বিস্ময়ের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। কলোসিয়ামের কারণে রোম নগরীকে রক্তের আর হত্যার শহর বলেও ডাকা হতো একসময়। বিশ্বের অনেকেই হয়তো জানেন না, লাখো রাজবন্দী, যুদ্ধবন্দী, কৃতদাস আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসহায়দের রক্তে সিক্ত হয়েছে কলোসিয়ামের মাটি এবং প্রতিটি ধূলিকণা। অদ্ভুত কাঠামোর ইমারতটির প্রতিটি ইট, কাঠ, পাথরে মিশে আছে নিহতদের অন্তিম নিঃশ্বাস। রক্তপিপাসু রোম সম্রাটদের বিকৃত আনন্দের খোরাক জোগাতে গিয়ে কত মানুষ প্রাণ হারিয়েছে এই বধ্যভূমিতে, ইতিহাস তার সঠিক হিসেব রাখেনি। শুধু মানুষই নয়, কলোসিয়ামের মাটিতে অজস্র বন্য জীবজন্তুর রক্ত মিশে আছে। সম্রাটদের নির্দেশে রাজকোষের অর্থ সে সময় এক বিশেষ খেলার জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজারে হাজারে হাতি, গন্ডার এবং সিংহ। ভালুকের সঙ্গে হাতি, হাতির সঙ্গে বুনো মহিষ বা গন্ডারের সঙ্গে হাতির লড়াই দেখত হাজারো বিশ্ব সম্ভ্রান্তরা। পশুদের মৃত্যু বেদনার হুঙ্কারের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ত পুরো গ্যালারি। কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে 9,000-এরও বেশি পশুর প্রাণ গিয়েছিল। তবে দীর্ঘদিন পশুর লড়াই আর এগুলোর কারণে মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টাইটাস। পশুর স্থানে মানুষের লড়াইয়ের ধারণা এলো তার মনে। আর পশুর খেলা বন্ধ করে শুরু করা হলো মানুষের রক্তের হোলি খেলা। শুরু হলো মানুষের মৃত্যুর কারণ ও বিভৎস কাহিনী। যুদ্ধবন্দীদের মরণপণ লড়াই যতক্ষণ না 2-এর একজনের মৃত্যু হতো ততক্ষণ পর্যন্ত চলত সেই দৈত্য লড়াই। কিন্তু মাত্র 100টি খেলা দেখার সৌভাগ্য হয়েছিল টাইটাসের। এরপর হঠাৎ করে একদিন বদ্ধ উন্মাদ হয়ে যান তিনি। বন্ধ হয়ে যায় এই খেলা। লম্বা বিরতির পর 64 খ্রিস্টাব্দে ব্রোটাস ভ্রাতৃদ্বয় ফের চালু করে ঐতিহাসিক ওই খেলা। তারা গ্ল্যাডিয়াস বা খাটো তরবারির লড়াই চালু করেন। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েটর। লড়াই চলাকালে কোনো এক গ্ল্যাডিয়েটর আহত হয়ে পড়ে গেলে উল্লাসে ফেটে পড়ত পুরো কলোসিয়াম। মৃত্যু ভয়ে ভীত ক্ষতবিক্ষত গ্ল্যাডিয়েটর রেওয়াজ অনুযায়ী হাত তুলে সম্রাটের করুণা প্রার্থনা করত, প্রাণ ভিক্ষা চাইত। মঞ্জুর করা বা না করা সম্পূর্ণ সম্রাটের মন মেজাজের ওপর নির্ভর করত। সম্রাটের বাম হাতে বুড়ো আঙ্গুল আকাশ নির্দেশ করলে অপর গ্ল্যাডিয়েটর বুঝে নিত যে তাকে ছেড়ে দাও, কিন্তু ভূমির দিকে নির্দেশ করার অর্থ তাকে শেষ করে দাও। রোমের দুর্ধর্ষ শাসক জুনিয়াস সিজার এখানে বসেই 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেন, আর সম্রাট ট্রাজান উপভোগ করেন 5000 দৈত্যযুদ্ধ। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান হতো এই কলোসিয়ামে। সেখানে ভ্যাটিকানের সর্বোচ্চ খ্রিস্টান ধর্মগুরুরা উপস্থিত থাকেন। অংশ নিতেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। সেখানে এক ধর্মীয় উৎসবে উপস্থিত প্রত্যেককে কলোসিয়ামের এক মুঠো করে মাটি উপহার দিতে চেয়েছিলেন পোপ গ্রেগরি, কিন্তু কেউই তা নিতে রাজি হননি। তাদের অভিযোগ, এই মাটি হাতে নিয়ে চাপ দিলে এখনো বের হবে তাজা রক্ত, এবং এই মাটিতে রয়েছে রক্তের গন্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যত রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত ঝরেছে রোমের কলোসিয়ামের এই মাটিতে।
শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সেই বিভৎস জঘন্যতম প্রাণ সংহারী দত্তযুদ্ধের ইতিহাসে নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিশেষ নির্মাণ শৈলীর এ কলোসিয়াম। সময় যত গড়িয়ে গেল সূর্যের তেজ তত প্রখর হলো। খোলা মঞ্চ কলোসিয়ামের সব রোদ যেন খুশবুর মাথার উপরে পড়ছে। টকবক করে উঠছে উত্তপ্ত মস্তিষ্ক। খুশবু আর দাঁড়াতে চাইল না। চোখের পিপাসা মিটিয়ে ফিরে আসতে হচ্ছে তার। সামনে যত অগ্রসর হলো ততটাই পেছনে ফেলে এলো কালের ইতিহাসের কলোসিয়াম। রহস্যে ঘেরা রোম শহরের ইতিহাস যদি বলতে হয় তবে মাসের পর মাস ফুরিয়ে যাবে। রোমানরা ছিল উন্নত জাতি। বর্ণমালা সৃষ্টি, সাহিত্য, স্থাপত্য, শিল্প, দর্শন, ইতিহাস, ভাস্কর্য শিল্প এবং আইন কোনো অংশে তারা পিছিয়ে ছিল না। কলোসিয়াম ভ্রমণ শেষে বিকেলে বাসায় ফিরে ঘুম দিলে খুশবু। আরশাদ তাকে আর জ্বালায়নি। খুশবুকে ঘুমিয়ে রেখে আরশাদ তার ভিলার টুকটাক কাজ করেছে। ইতালির বুকে যখন আধার নামলো তখন ঘুম ভাঙল খুশবুর। মেয়েটা আড়মোড়া কাটিয়ে উঠে বসতেই দেখতে পেল আরশাদ তার জামাকাপড় গুছিয়ে বিছানায় রাখছে। হঠাৎ মনে প্রশ্ন জাগে খুশবুর, আরশাদ এসব নামালেন কেন? ফ্লুসি, আমার বন্ধুরা তোমাকে ডিনার ইনভাইট করেছে। খুশবুর বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তেই পাল্টে গেল মুখের ভাব। খুশবুর আতঙ্কগ্রস্ত চাহনি আরশাদের চোখ এড়াল না। না না না, আমি যাব না। আরশাদ এগিয়ে এলো খুশবুর হাতের ভাঁজে নিজের হাত পুরে বলল, জান, এত না করছো কেন? আমি আছি তো। ওরা এতবার বলছে, না করতে পারলাম না। তাছাড়া দেখা তো হবেই, হোক সেটা আজ বা কাল। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টপস, গলায় ঝোলানো ব্ল্যাক স্কার্ফ, দুঠোঁট নুড লিপস্টিকে রাঙানো। আরশাদ আগাগোড়া দেখলো তার ফ্লুসি। তার উদ্দীপ্ত চাহনি খুশবুকে জানান দেয় আরশাদ কতটা এক্সাইটেড। আরশাদ কিঞ্চিত হাসে। খুশবুর গালে ঠোঁট মিশিয়ে বলে, লুক লাইক আ ব্ল্যাক কুইন। আর কিছু? মাই ব্ল্যাক কুইন। আর কিছু? ব্ল্যাক ডায়মন্ড। আর কিছু? সো হট। হাতের ব্যাগটা আরশাদের দিকে ছুঁড়ে মারল খুশবু। কথা থামিয়ে ব্যাগটি ধরে ফেলল আরশাদ। খুশবুর গোমরা মুখখানি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কতটা বিরক্তি নিয়ে আছে। আরশাদ হাত বাড়িয়ে দিল খুশবুর দিকে। খুশবুর সেই হাতে হাত রাখতেই মেয়েটাকে টেনে আনলো সে। আরশাদ, আমি ওনাদের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিব? আমার কেমন কেমন যেন লাগছে। ওরা ফ্রেন্ডলি, দেখবে তুমি সহজে হতে পারবো ওদের সাথে। আরশাদ যতই অভয় দিক, খুশবু তো জানে তার মনে কি চলছে। অচেনা মানুষ, অচেনা পরিবেশে এদের সামনে নির্ঘাত সে দম বন্ধ হয়ে মরবে। আরশাদ ফ্লুজির কোমরে হাত রাখলো। সে আজ নিজেও ব্ল্যাক শার্ট পরেছে। আজ দুজন ম্যাচিং, দেখতেও তাদের পারফেক্ট লাগছে। আলিশান রেস্টুরেন্টের চারিদিকে মোটামুটি নীরবতা। তেমন কারো কোনো কথার আওয়াজ আসছে না। সবাই মন দিয়ে খাবার খাচ্ছে, টুকটাক আলাপ সারছে। কিন্তু এই আলাপে আওয়াজ অনেক কম। খুশবু মাত্র রেস্টুরেন্টে প্রবেশ করলো, একটি লম্বা টেবিলে একদল ছেলেকে দেখে তার আর বুঝতে বাকি নেই আরশাদের বন্ধু নিশ্চয়ই এরাই। হলেও তাই। আরশাদ বন্ধুদের দেখেই হাত মিলালো। বন্ধুদের মাঝে উল্লাস শেষে সবার মনোযোগ ভিড়ল ফ্লুজির দিকে। সবাই যেন চিড়িয়াখানার বাঘ দেখছে। অবাক পানে সবাই তাকিয়ে আছে আরশাদের ফ্লুজির পানে। একদল ছেলে পরপর হাত বাড়িয়ে বলে, হ্যালো, আই এম ডিলেন। হ্যালো, আই এম অ্যাডেন। হ্যালো, আই এম কডি। হ্যালো, আই এম অ্যালোন। খুশবু ঘাবড়ে গেল। সবার হাস্যজ্জ্বল মুখটা তাকে বারবার নার্ভাস করে তুলছে। সবার সাথে পরিচিত হলো খুশবু। এর মাঝে রেস্টুরেন্টে প্রবেশ করে জন। লম্বা চওড়া দেহের অধিকারী জন এগিয়ে এসে সবার উদ্দেশ্যে সরি জানালো। জনকে দেখে আরশাদ কিছুটা অবাক হলো। কই, সে তো জানে না জন আসবে। ফ্লুজি জনের পানে তাকালো। জন মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়ল। যদিও সে জানতো আজ সে এই মেয়ের মুখোমুখি হবে, কিন্তু হঠাৎ তার ঘাবড়ে যাওয়ার কারণটা নিজেই খুঁজে পেল না। জন হাত বাড়ালো খুশবুর দিকে। হ্যালো, আই এম জন। ইউ লুক লাইক ব্ল্যাক কুইন। জনের মন্তব্য আরশাদের মুড পাল্টে গেল। জনের প্রতি তার প্রকাশ পেল ক্ষোভ। ডিলান আরশাদের চাহনি বুঝতে পেরে জনকে বলে, জন ভাইয়া প্লিজ বসুন। কেমন আছেন আপনি? অনেকদিন পর এলেন। জন বসল। আরশাদ ডিলানের পানে তাকিয়ে বলে, জন ভাইয়ের কি আসার কথা ছিল না? মানে আজ তো বন্ধুদের মিট করার কথা। তোমার ওয়াইফ কি সবার ফ্রেন্ড? না মানে তাহলে সে এখানে কি করছে? আজ নাকি ফ্রেন্ডটা মিট করবে? আরশাদ পাল্টা জবাব দেওয়ার আগে এলন বলে, এই তোমরা চুপ করবে? আজকের মিট শুধুই আমরা ভাবির সাথে করতে এসেছি। প্লিজ সবাই চুপ করো। আরশাদের পানে তাকিয়ে সবাই ঠক গেল। এই ছেলে একবার যদি রেগে যায় তবে সবটা লন্ডভন্ড করে ছাড়বে। ডিলান, কডি, অ্যাডেন সবাই ফ্লুজিকে দেখছে।
জহুরি চোখে। জন কলগাল বলে যেই মেয়ের ছবি দেখিয়েছিল তার সাথে খুশবুর হুবহু মিল। আশ্চর্য, তারা তো আশা করেছিল জন এবং ফ্লুজি মুখোমুখি হলে বিস্ফোরণ ঘটবে, কিন্তু ফ্লুজির ভাবাবেগ স্বাভাবিক। মেয়েটার শুরুতে যেমন নার্ভাস আছে এখনো ঠিক একই অবস্থা। জন সবার সহিত চোখাচোখি করলো। আরশাদ নিজের মেজাজ সামলে খাবার অর্ডার করলো। বন্ধুরা সবাই ইতালিয়ান ফুড অর্ডার করলো। এদিকে খুশবু এসব খাবারে অভ্যস্ত নয়, তাই মেয়েটার জন্য বেছে বেছে খাবার অর্ডার করলো আরশাদ। জন আরশাদের সিনিয়র, তাই চাইলেও কিছু বলতে পারবে না সে। সিনিয়রদের সাথে বেয়াদবি অন্তত যায় না। কদি ভদ্রতার হাসি দিয়ে খুশবুকে বলে,